প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আপনাকে স্বাগত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় পর্ব শুরু হল। 21শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেছেন যে অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। ফেসিস্টের সহযোগী আমলা ও পুলিশ কর্মকর্তাদের ব্যাপক হারে বরখাস্ত, ওএসডি ও গ্রেপ্তার, নানা দাবি দাওয়া নিয়ে আন্দোলনকারীদের সড়ক অবরোধের বিষয়ে সরকারের কঠোর অবস্থান কি সরকারের দ্বিতীয় পর্ব শুরু এবং বেশি শক্তিশালী হওয়ার ইঙ্গিত বহন করছে? প্রফেসর ইউনূস যে কথাটা বলেছেন, মূল যে কথাটা, সেটা হচ্ছে যে আমরা অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আমাদের অবস্থানটা আরও বেটার অবস্থান। এই জন্য যে আমাদের সবগুলো ইন্ডিকেটরগুলো দেখেন, বেঞ্চমার্কগুলো দেখেন, ইকোনমিক অবস্থা দেখেন, আপনি দেশের পিস অ্যান্ড স্ট্যাবিলিটি সিচুয়েশন দেখেন, ক্রাইমস দেখেন, এগুলো কিন্তু স্পষ্ট দেখাচ্ছে যে আমরা এখন অনেক অনেক বেটার জায়গায় এসছি। আমরা ক্রাইমের স্ট্যাটিস্টিক্স প্রতিদিনই মোটামুটি রিলিজ করি। আমরা পুলিশকে বলেছি যে আপনারা আপনাদের ওয়েবসাইটে ক্রাইমের স্ট্যাটিস্টিক্সগুলো পোস্ট করবেন, যেগুলো হয়, যে সমস্ত ক্রাইম মানে যেগুলো থানায় যেগুলো কমপ্লেইন হয় সেগুলোর আলোকে। তো ওগুলো কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ, দুই একজনে অনেক বলতেছেন যে তার আশেপাশে হয়তো 2-3টা ছিনতাই হয়েছে, তার দিকে বা ফেসবুকে দেখছেন যে নতুন নতুন ক্রাইমের কোনো ঘটনা তারা দেখছেন, দেখে ভাবতেছেন দেশের পরিস্থিতি তো খারাপ। কিন্তু অবস্থা আমরা মনে করছি যে পুরোপুরি স্ট্যাবিলিটি জায়গায় আমরা ফিরে এসেছি অলমোস্ট। আর ইকোনমির অবস্থা দেখেন, আমাদের ক্ষমতা নেওয়ার 6 মাসের মধ্যে প্রত্যেকটা মার্কেটে, প্রথম আলো রিপোর্ট করছে যে আমাদের এক্সপোর্ট বেড়েছে, এবং এক্সপোর্ট বেড়েছে মানে 1-2% বাড়া না, এটা ডাবল ডিজিট গ্রোথ। তো এই গ্রোথটা তো অনেক অনেক, এই জন্য যে এই 10% গ্রোথ মানে হচ্ছে আপনার গ্রোথ, আপনি এক্সপোর্ট বাড়া মানে হচ্ছে নতুন জব তৈরি হওয়া। আপনি যে এক্সট্রা $1 বিলিয়ন এক্সপোর্ট করবেন, $1 বিলিয়ন এক্সপোর্ট করতে আপনার মিনিমাম 20-30-40 হাজার জব তৈরি করতে হয়। হ্যাঁ, তো এই জবগুলো তো তৈরি হচ্ছে। তারপরে আপনি দেখেন রেমিটেন্স বাড়ছে, খুবই আমাদের জন্য বেটার একটা জায়গা আমরা বলবো। সারা দেশে স্ট্যাবিলিটি ফিরে আসছে। স্বৈরাচারের যারা দোসর, তারা যেটা করতে চাচ্ছে যে তারা এই আজকে একটা ফুটবল ম্যাচ ডিসরাপ্টেড হয়েছে মেয়েদেরকে, ওইটা দিয়ে সবাই পৃথিবীব্যাপী একটা ক্যাম্পেইন চালাতে চাচ্ছে যে দেশে ইসলামিস্টদের টেক ওভার হয়েছে। অথচ যেই মাসে এই ঘটনা উঠলো সেই মাসে 27 লক্ষ মেয়ে খেলাধুলা করেছে, এই গভর্নমেন্ট অর্গানাইজ করেছে। পুরো বাংলাদেশের এমন কোনো জায়গায় নাই এই মেয়েদের খেলাধুলা হয় নাই। বাংলাদেশের কবে, কোন সময়, কোন মাসে, কোন বছরে 27 লক্ষ মেয়ে একসাথে মানে এই স্পোর্টস এবং কালচারাল অ্যাক্টিভিটিসে জয়েন করেছে? আপনার স্মরণে আছে? আমি তো জার্নালিজম করছি 30 বছর। তো এই যে এই প্রত্যেকটা জিনিস যেটা হচ্ছে যে যা আমরা দেখছি ফেসবুকে প্রচুর নয়েজ তৈরি হচ্ছে, এবং নয়েজটা হচ্ছে যে 1-2টা আইসোলেটেড ইনসিডেন্ট। 2-3টা বড় পত্রিকা বললো যে বাসের মধ্যে ধর্ষণ হয়েছে। আমরা সাথে সাথে হ্যাঁ, এটা ঠিক, আমাদের ডিলে হয়েছে, পুলিশ যেই অনুযায়ী রেসপন্ড করার কথা যত তাড়াতাড়ি পুলিশ রেসপন্ড করে নাই। বাট পরবর্তীতে আমরা কিন্তু সবাইকে এঙ্গেজ করেছি, এবং পুলিশ ওদেরকে 2-1জন সাসপেক্টে অ্যারেস্টও করেছে। ওরা, আমরা যেটা জানছি যে কোনো ধরনের ধর্ষণ হয়নি। বাট আমরা বলি যে আপনারা ইনভেস্টিগেট করেন, সবাই মিলে এটা জানেন, আমাদেরকে জানান। আমরা এই কোনো ধরনের কোনো এই নারী নির্যাতন আমরা টলারেট করব না, যে কোনো ইয়েতে। প্রচার প্রপাগান্ডা কিন্তু মনে হচ্ছে যে অতীতে এরকম ঘটনা ঘটেনি, এই প্রথম। আমরা চাই না কোনো সময় এটা হোক, রাইট? ঠিক না, কোনো ধরনের কোনো ঘটনাই হোক, এটা আমরা চাই না। আমাদের সেই জন্য আমাদের কাজ বা তৎপরতা বা আমাদের পুলিশ বাহিনীকে সেইভাবে আমরা গিয়ার আপ করার চেষ্টা করছি। তারপরে 2-একটা আইসোলেটেড ঘটনা ঘটছে, এবং সেইটাকে নিয়ে একটা বড় ধরনের ক্যাম্পেইন চালানোর একটা আমরা মানে দূরভিসন্ধি দেখতেছি। আরেকটি বিষয় যেটা হলো, এই সরকারি আমলা এবং পুলিশ কর্মকর্তাদের ওএসডি বরখাস্ত এবং গ্রেপ্তারের মতো ঘটনা ঘটছে ইদানিং, যেটা আমরা অনেক আগে বলছিলাম। এই টকশোতে বারবার আলোচনা হচ্ছিল যে সরকারকে আমরা প্রোঅ্যাক্টিভ দেখতে চাচ্ছি। না, এখানে আপনি যদি রুল অফ লর উপরে যদি আপনি চান যে একটা
রুল বেস সোসাইটি বা যেখানে আইনের শাসনটা হবে, যেখানে মানুষজন অর্ডার মানবে, তাহলে হয় কি একটা লোককে আপনাকে বলা হলো যে ফরিদ সাহেব হচ্ছেন ইয়ের দোসর, স্বৈরাচারের দোসর, তখন কিন্তু আমি আপনাকে যদি সত্যিকার অর্থে আপনার এগেনস্টে যদি কোনো অ্যাকশন নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তো আমার ভালো মতো ইনভেস্টিগেট করতে হবে। আপনাকে একজন বলল, 20 জন 30 জনে বলল, তারা কিছু ছবিও প্রডিউস করলো, নিয়ে আসলো আমাদের সামনে যে দেখেন উনি কিন্তু স্বৈরাচারের দোসর ছিলেন, এই কাজে উনি ইনভলভ ছিলেন। তো আপনার এগেনস্টে ক্রাইমটা তো আমার ইস্টাবলিশ করতে হবে, আমার এভিডেন্সগুলোকে সিরিয়াসলি গ্যাদার করতে হবে। করার পরে আমি যখন কনভিন্স হব যে না, উনি প্রফেশনাল যেই রুলস, যেগুলো প্রফেশনের, যেটা সরকারি, যেটা কর্মচারীদের কর্মকর্তাদের যে রুলস, সেগুলো উনি ভঙ্গ করেছেন, তখন তো না আমি যে আপনার এগেনস্টে অ্যাকশনগুলো নিব। এটা কিন্তু আপনি ভাবতেছেন যে একদিনে হয়, এটা অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে একটা বড় প্রতিষ্ঠানে সরকারি একটা পিওনের এগেনস্টেও অ্যাকশন নিতে গেলে আপনার একটা কমিটি করতে হয়, তার এগেনস্টে এভিডেন্স আনতে হয়। কেননা আদারওয়াইজ হয় কি, আপনি একটা অ্যাকশন নিয়ে নিলেন, দেখা গেল সে কোর্টে চলে গেল, আপনি কোর্টে টিকলো না, আপনার জন্য একটা লজ্জাস্কর একটা পরিস্থিতি তৈরি হলো। তো সেই জায়গাটা তো আমরা চাই না। আমরা ডিসাইসিভলি অ্যাকশনে যাচ্ছি, বাট যেই জিনিসটা মানুষ অস্থির হচ্ছেন, আমরা বলছি যে অস্থির হবেন না, আমরা আমাদের কাজগুলো করতে দেন, এবং আমরা করছি। এটার নমুনা হচ্ছে এটা, আমরা যে কাজগুলো করছি আপনারা এটা দেখছেন। দাবি দেওয়ার মিছিল কিন্তু থামছে না। প্রেস ক্লাবে দাবি দেওয়া নিয়ে কয়েকটি সংগঠন একত্রিত হয়েছিল। পুলিশ পরে সাউন্ড গ্রেনেড ছেড়ে এটা মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আপনারা কি এমন কিছু বলতে পারেন যে নির্বাচিত সরকার এসে আপনাদের দাবি দেওয়া পূরণ করবে? সবাই ভাবছে যে তাদের দাবিটা ন্যায্য, সেই জন্যই তো আশা। সে যদি মনে করতে যে না, আমার দাবিটা ন্যায্য না, তাহলে তো আর সে আসতোই না। তো আমরা তাদের প্রতি তো সিম্প্যাথেটিক, আমরা তাদের কথা শুনছি, তাদের প্রতিনিধিদের সাথে সাম সর্ট অফ যোগাযোগও হচ্ছে, এমন না যে হচ্ছে না। আমাদের একটা জায়গায় আমাদের হচ্ছে যে অনেক ক্ষেত্রে তারা মানে ট্রাফিক কনজেশনের কারণ হয়ে দাঁড়াচ্ছে, জনজীবন একটা সমস্যা পড়ে যায়, জনজীবনের একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছেন। সেই জায়গাটা আমরা বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা এটা না করে আপনাদের প্রতিনিধি পাঠান, কথা বলা হোক। কিন্তু সব আর কথা হচ্ছে যে দাবি দেওয়া যে এত যে আসছে, এটাই একটা রিফ্লেকশন যে কী ধরনের ভয়াবহ অপশাসন ছিল গত 15 বছর। প্রত্যেকটা গ্রুপ তাদের যে ন্যায্য দাবি, সেগুলো নিয়ে আসলে ওই গভর্নমেন্টের কাছে আসতেই পারে নাই। তাদেরকে ব্রুটালি ক্র্যাকডাউন করা হয়েছে, তাদের লিডারদেরকে অ্যারেস্ট করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদেরকে। ফলে হয় কি, একটা ভয়ের রাজত্বের মধ্যে তারা একটা যেই দাবিটা তারা ভাবতেছে নৈতিকভাবে এটা দেওয়া যায়, সেটাও তারা করতে পারেন নাই। সেই জন্যই আপনি দেখছেন যে গত 6 মাসে আমরা 190টার মতো আমরা আন্দোলনকে ফেস করতে হয়েছে। এবং আপনি দেখেন আমরা কিন্তু পিসফুলি এগুলো ফেস করেছি। হ্যাঁ, এটা ঠিক যে কিছু জনদুর্ভোগ হয়েছে, কিন্তু আমাদের চেষ্টাটা ছিল যে এই আন্দোলনগুলো পিসফুলি, কারো কারো দাবি দেওয়া আমরা মেনেছিও, এমন যে মানছি না তা না। যদি ন্যায্যতা থাকে অবশ্যই আমরা এটা দেখছি, কিন্তু আপনার বুঝতে হবে যে আমরা একটা ব্রোকেন ইকোনমি ইনহেরিট করেছি নিঃসন্দেহে। ফলে একটা আমার কফারে, আমার ইয়ের মধ্যে, ব্যাংকের ভল্টে আমার প্রচুর টাকা নাই যে আমি সবাইয়ের দাবিটা মিটাই। বেশিরভাগ দাবি তো হচ্ছে টাকা পয়সা রিলেটেড, বেনিফিট রিলেটেড। আপনি এই চাকরিতে আপনি এইটুক বেনিফিট চাচ্ছেন বা এই সুবিধাটুকু চাচ্ছেন। তো সেই জায়গাটা, ওইটাকে মিটানোর জন্য তো উই নিড লট অফ ক্যাশ, লট অফ, মানে আমার ইকোনমি একটা হেলদি জায়গায়, সেই হেলদি জায়গা তো আমরা পাই নাই। আমি যে ইকোনমি পেয়েছি পুরোটা একটা ভয়াবহ রকমের ভঙ্গুর একটা ইকোনমি, কিছুই ছিল না। সেই জায়গায় আমরা জোড়া তালি দিতে 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 এখন এসে আমরা বললো যে না, আমরা একটা হেলদি দাঁড়িয়েছে, একটা জায়গায় আসছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক দলগুলো আপনাদের সমালোচনার প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করে এই জিনিসপত্রের দামের ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে। তাদের ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশনটা সত্যিকার অর্থে একটা, মানে আমি বলবো যে তারা তাদের কনস্টিটিউয়েন্সিকে হ্যাপি করতে যে তারা বিগার পিকচারটা মিক্স করতেছেন। তারা তাদের অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা কম। এটা খুবই, আমি বলবো যে এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং। কেন আপনার যেই ধরনের এই ইন্টারিম গভর্নমেন্ট যেই ধরনের কাজ করছে, যেভাবে তারা একটা ভঙ্গুর ইকোনমিকে আবার বাউন্স ব্যাক করিয়েছে, আপনার ব্যালেন্স অফ পেমেন্ট 3 বছর ধরে নেগেটিভ ছিল, সেটা পজিটিভ হয়েছে।
আপনার ইনফ্লেশন আপনার ডাবল ডিজিট ছিল এবং খুব ম্যানিপুলেটেড ডেটা ছিল, সেই জায়গায় আমরা এটার সিঙ্গেল ডিজিটে আনছি এবং এই মাসেও দেখবেন কমবে এবং আশা করা যাচ্ছে যে বাই জুনের মধ্যে এটা 7%-এর কাছাকাছি আসবে। এটা বড় ধরনের ঘটনা। বড় ধরনের ঘটনা মানুষের জীবনযাত্রা। আপনি দেখেন এখন কোনো কারো কাছে শুনেন যে জিনিসপত্রের দাম নিয়ে কারো কোনো কমপ্লেন আছে? প্রত্যেকটা জিনিস, আমি নিজে বাজারে যাই, বিশেষ করে হ্যাঁ, কত 1.5 মাস ধরে অনেক স্থিতি ছিল। আলুর নিয়ে যেই কান্নাকাটি ছিল অনেকের, এখন দেখেন যে আলু চাষিরা কান্নাকাটি করছেন যে তারা ন্যায্য দাম পাচ্ছেন না। উল্টো হয়ে গেছে। তো আমরা চাচ্ছিলাম যে তারা পুরো জিনিসটা সার্বিকভাবে দেখে কমেন্টগুলো করেন। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, পপুলার পলিটিক্স করতে হয়, তার লোকগুলোকে বুঝাতে হয় যে না এদেশের অবস্থা খারাপ বা ইয়ে, বাট আমরা ভালো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আপনি একটা দেশের অবস্থা খারাপ কি ভালো এটা আপনি কি দিয়ে বুঝবেন? আপনার তো অনেকগুলো ডেটা দেখতে হয়, অনেকগুলো বেঞ্চমার্ক ইন্ডিকেটরস দেখতে হয়। প্রত্যেকটা ইন্ডিকেটরে আমরা দেখছি যে আমরা বেটার জায়গায় যাচ্ছি, দেশটাকে আমরা আবার বেটার একটা জায়গায় নিয়ে আসতেছি। ট্রাম্পের একটা বক্তব্য খুব আলোচনা হচ্ছে, সেটি হলো যে বাংলাদেশে পাঠানো $29 মিলিয়ন, 2,90,00,000 দাঁড়ায়, দুটো কর্মীর প্রতিষ্ঠানে দেওয়া হয়েছিল এবং তারা সেটা হাফিস করে দিয়েছে এবং আওয়ামী লীগের আমলে ঘটনা ঘটেছে। এটা সম্ভবত দুর্নীতির ছোট হলেও একটি বড় ধরনের নজির। এটা একটা ইউএস গভর্নমেন্ট, তারা তাদের কিভাবে ইউএস এইডটা দেওয়া হচ্ছে সেটা তারা ইনভেস্টিগেট করছে, সে অনুযায়ী উনি কথা স্ট্যান্ডিং বলেছেন। পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এরকম একটা প্রকল্পের উপরে তারা এই টাকাটা দিয়েছিল এবং বলেছে টোটাল টাকাটা কোনো কিছু করা হয়নি, টোটাল টাকাটা খরচ করে দেওয়া হয়েছে। উনি একটু বিদ্রুপ করে কিছু কথাবার্তা বলেছেন যে যারা এটা করেছে তাদের খুব শীঘ্রই কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে মহাপ্রতারক হিসাবে, গ্র্যাট স্ক্যামার বলছে। বাংলাদেশে শেখ হাসিনার আমলে অনেক প্রজেক্টই তো অনেকে নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে অনেক প্রতিষ্ঠান, অনেক বড় প্রতিষ্ঠান শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারকে স্বৈরাচার বলতে ভয় পেয়েছেন। আপনি স্ট্রেংথেনিং প্রজেক্ট নিচ্ছেন বাংলাদেশে, অত ডেমোক্রেসি, কিন্তু আপনি দেখতেছেন যে আপনার সামনে দিয়ে ইলেকশন রিগিং হচ্ছেন, আপনি কিসের বুঝ দিচ্ছেন? ঠিক না? সেটা একটা প্রশ্ন উঠতেই পারে। ঠিক না? এবং এইটা তো এমন না, এই ধরনের প্রজেক্ট কিন্তু অনেকে নিয়েছেন, অনেকে অনেক জায়গার থেকে টাকা পয়সা নিয়েছেন। নেওয়ার পরে আপনি দেখেন যে তারা এসে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইয়েকেই কি যেন স্বৈরাচারকেই তারা আরো প্রমোট করছেন। আইআরআই-এর আপনার একটা মনে আছে, তারা বলছেন যে বাংলাদেশের 70% লোকের কাছে শেখ হাসিনার অ্যাপ্রুভাল। এটা কবে করেছেন? বেশি দেরি না এই ইয়েতে। তাহলে 70% অ্যাপ্রুভাল থাকলেই এই ধরনের একটা ভয়াবহ রকমের একটা স্বৈরাচারের এগেনস্ট অ্যাপ্রুভাল রেটিং বলে, কেউ পৃথিবীতে কোনো স্বৈরাচারের অ্যাপ্রুভাল রেটিং এটা করে, তাও আইআরআই-এর মতো প্রতিষ্ঠান। আপনারা জানছেন যে উনি ইলেকশন রিগিং করেন, তার অ্যাপ্রুভাল নেওয়ার দরকারটা কি? ঠিক না? তার তো এই লেজিটিমেসি নাই, ঠিক না? এখন আমি জানি না তাদের কোন ফিলোসফিতে তারা করেছেন, বাট অন্যান্য আমি অনেক দেখেছি, আমি সেই সময় অনেক ডিপ্লোম্যাটিক মিটিংয়ে ছিলাম, তারা যেটা হয় কি অনেক ক্ষেত্রে ওয়ার অ্যান্ড টেররের ন্যারেটিভে কথা বলেছেন। শেখ হাসিনার সমস্ত ক্রাইম তাদের কাছে আসলে গৌণ হয়েছিল ওই ন্যারেটিভের কারণে। হ্যাঁ, যে না সে তো জঙ্গি মেরে সাফ করে ফেলছে, অতএব ওগুলো আমরা দেখব না। সে কি আদৌ জঙ্গি মারছে নাকি সাধারণ মানুষকে নিয়ে এসে সাজিয়ে মারছে, সেটা দেখার ফুরসত ওদের ছিল না। ভালো ইনভেস্টিগেট ওরা করে নাই। তো ইদানিং কিছু কাজ হয়েছে, একটা জার্মান এক মহিলা কাজ করেছেন, ব্রিলিয়ান্ট একটা কাজ, মহিলা যাদেরকে জঙ্গি বানানো হয়েছে তাদের উপরে উনি কাজ করেছেন। দেখা যায় যে 60-70%ই হচ্ছে যে ফেক, মানে এটা সাজানো একটা জঙ্গি বানানো। তো এই কাজগুলো তো তারা আরো আগে করতে পারতো, ঠিক না? তো ফলে তখন ফরেন যারা অর্গানাইজেশন, যারা বাংলাদেশে এসে ডেমোক্রেসি স্ট্রেংথেনিং বা এই ধরনের প্রজেক্ট করেছেন, তারা আসলে কাকে স্ট্রেংথেনিং করেছেন, কাকে প্রমোট করেছেন, কাকে শক্তিশালী করেছেন, সেটাও তো একটা মানে দেখার বিষয়। ওমানে 8ম ভারত মহাসাগর সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে তিনি ঢাকায় এসে সাংবাদিকদের জানিয়েছেন যে দিল্লি ও ঢাকা ইতিবাচক কর্ম সম্পর্ক গড়ে তুলতে
অমীমাংসিত বিষয়গুলো সমাধানে সম্মত হয়েছে। জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন যে আমরা একমত হয়েছি যে আমাদের একটি ভালো কর্ম সম্পর্ক থাকা দরকার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি, তবে সাধারণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন এটি একটি স্বতন্ত্র ইস্যু এবং আদালতের আদেশের পর বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাবে। কিন্তু এই বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের কোনো মিল নেই, তাদের সুরটা একটু ভিন্ন। তারা আগের অবস্থাতে রয়ে গেছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা দেখছি যে নতুন নতুন বিষয় তারা যোগ করছে। সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল উনি বলেছেন সন্ত্রাসবাদ এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বিষয়ে প্রধানমন্ত্রী মোদী তার উদ্বেগের কথা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন। ওমানের মাস্কাটে জয়শঙ্করের সঙ্গে উপদেষ্টা তহিদ হোসেনের দেখা এবং কথা হওয়া প্রসঙ্গে জয়সওয়াল আরও বলছেন যে সেখানে সারকে চাঙ্গা করার প্রসঙ্গ ভারত উঠিয়েছিল। আমরা বলেছি যে সেটি করা যাবে না, কী কারণে চিন্তা একটু ভাবনা করতে হবে। সেটা জয়সওয়ালের বক্তব্যটা আমি হুবহু বলছি যে বাংলাদেশের তরফ থেকে সার্কের প্রসঙ্গ তোলা হয়েছিল জয়শঙ্করের কাছে, অথচ দক্ষিণ এশিয়ার প্রত্যেকেই জানে কোন দেশ এবং তাদের কোন কার্যকলাপ সার্কে স্থগিত করে রেখেছে। বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে তারা যেন সন্ত্রাসবাদকে জলভাত করে না ফেলে। আরেকটি বিষয় এখানে যোগ করব, সেটা হলো ভারতের সেনাপ্রধান কিন্তু নানান ধরনের কথা বলেই যাচ্ছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশের পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে, তারা শিলিগুড়ির কাছাকাছি গিয়ে ঘুরে এসেছে এবং সোজা কথা হলো যে ভারতের সেনাপ্রধান বাংলাদেশের নিরাপত্তা এবং অভ্যন্তরীণ এবং রাজনীতির বিষয়ে নাক গলাচ্ছেন। এর আগে কিন্তু উনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ হতে পারে শুধুমাত্র নির্বাচিত সরকারের সঙ্গে। এর মানে হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তারা সম্পর্কটা গড়তে আগ্রহী নয়। আর এখন যা করছে তা স্রেফ অনেকটা গতানুগতিক, স্বাভাবিক কিছু নয়। এই যে টোটাল ঘটনাটা সরকার কিভাবে দেখছে? আমাদের অবস্থান হচ্ছে ইন্ডিয়ার সাথে অবশ্যই আমরা ভালো সম্পর্ক চাই, কিন্তু সেটা সেই আগের মতো মানে অবস্থান না। শেখ হাসিনা যে রিলেশনশিপ তাদের সাথে করেছেন সেটা না। আমরা চাই মর্যাদাপূর্ণ আমি আপনাকে রেসপেক্টের সাথে দেখব, আপনিও আমাকে রেসপেক্টের সাথে দেখবেন। ওনারা কি বলছেন, ওনারা ওনাদের মতো অনেক কথাই তো বলছেন। আর ওনারা মাইনরিটি নিয়ে বলছেন, আমরা স্পষ্ট ডেটা দিয়েছি যে মাইনরিটির কি হয়েছে এবং আমরা বলেছি যে এখানে মাইনরিটি নিয়ে যারা কাজ করেছেন তারা ম্যাসিভলি এক্সাজারেটেড ডেটা দিচ্ছেন এবং আমরা ইন্টারন্যাশনাল রাইটস গ্রুপগুলোকে ইনভাইট করেছি যে আপনারা এই ডেটাগুলো দেখেন। আর একটা কথা হচ্ছে যে শেখ হাসিনা ওইখানে ওনার মতো একটা ম্যাস মার্ডারার, সে ওইখান থেকে সমানে কথা বলেই যাচ্ছেন। তা আমরা আমাদের অবজারভেশন জানাবো না? অবশ্যই আমরা আমাদের অবজারভেশন জানাবো। সে যেই ধরনের কিলিং এখানে করে গেছে, 4 বছরের শিশু থেকে শুরু করে এমন কেউ নাই যে সে তার মার্ডারের সম্মুখীন হয় নাই। আপনি 1400 লোক, ইউএন যেখানে বলছে যে 1400 লোককে খুন হয়েছে এবং তার সিকিউরিটি ফোর্স করেছে। এবং সবচেয়ে বড় যেটা ইউএন যেটা বলছে যে সে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, পটেনশিয়াল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি কমিট করেছে। এটা তো ভয়াবহ জিনিস। এগুলো করলে তখন এগুলোকে নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টে নিয়ে যায়। তাহলে আপনি চিন্তা করেন ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টে যাকে নিয়ে যাওয়া যায় সে আশ্রয় পেয়েছে ইন্ডিয়াতে। আমরা মনে করি সার্কের প্রয়োজন আছে। সাউথ এশিয়া জুড়ে পিস অ্যান্ড স্ট্যাবিলিটির জন্য মাল্টিলেটারালিজমের দরকার আছে এবং সেটা আগে সার্ক তো অনেক সময় ধরে তো অনেক কাজ করেছে না, ট্রেডের এক্সপানশনে কাজ করেছে। এই যে প্রতি বছর যে সামিটটা হয় সেই সামিটে যে 7টা দেশের লিডার বা এখন তো 8টা দেশের লিডার একসাথে হওয়া মানে হচ্ছে এক ধরনের তাদের মধ্যে একটা ক্যামারাডেরি সৃষ্টি হয়, এক ধরনের হৃদ্যতা তৈরি হয়। এটা তো কি ভালো কিছু না? আমরা তো সেই লক্ষ্যে আমরা বলেছি এবং এতে যেটা হচ্ছে যে আমরা সাউথ এশিয়ার মধ্যে একটা সম্পর্ক, সবার মধ্যে একটা গুড রিলেশনশিপ তৈরি হওয়ার একটা স্কোপ তৈরি হয়। আপনি ধরেন ইউরোপিয়ান যে ন্যাশনগুলো যারা ইউরোপিয়ান ইউনিয়ন করলো তারা কি তাদের মধ্যে যুদ্ধবিগ্রহ করে নাই? আপনি কি ফ্রান্সকে কি জার্মানি অ্যাটাক করে নাই? হ্যাঁ, বেলজিয়ামের কে কি অ্যাটাক করে নাই জার্মানি? ইটালির কি হয় নাই? ওই পুরো ইউরোপের আপনার হিস্ট্রিতে তো রক্তাক্ত হিস্ট্রি অনেক আছে। ইদানিং না এদের মধ্যে পিস এসছে। তা আপনি যদি সার্ককে সেইভাবে আমরা কি করতে পারি না? তো এই জিনিসটার জন্য প্রফেসর ইউনূস তার ভিশনটা দিয়েছেন। হ্যাঁ, আমরা চাই যে
প্রত্যেকটা দেশের মধ্যে এক ধরনের হৃদ্যতা তৈরি হোক, এবং সেটার ক্ষেত্রে উনি বলেই যাবেন, উনি এটা নিয়ে বারবার বলছেন। উনি আবার অ্যাট দ্য সেম টাইম উনি বলছেন যে পাওয়ার গ্রিড তৈরি করা যায় সাউথ এশিয়ার মধ্যে, এটা ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান। নেপাল অ্যান্ড ভুটায় হাইড্রো ইলেকট্রিসিটি যে পাওয়ারটা হবে, সেই পাওয়ারটা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ সেটা ইজিলি নিতে পারে। এতে যেটা হবে যে ফসিল ফুয়েলের উপর আমাদের রিলায়েন্সটা কমে যাবে, ঠিক না? তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আমরা এটা বলছি, আই ডোন্ট নো ইন্ডিয়া কেন তাদের মতো ইয়ে করছে, ওনাদের যে চিন্তা এটা করতেই পারে, বাট আমরা আমাদের কাজগুলো আমরা আমাদের মতো করে যাব। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আপনার সার্কের কথা বলছিলেন, আমরা কিন্তু লক্ষ্য করছি সার্ক কোনোভাবে সক্রিয় হোক আসলে ভারত চাই না। কেন চায় না সেটি আপনি নিশ্চয়ই ভালোভাবে জানেন। আপনি শুধু এখন যে দায়িত্বে রয়েছেন সেটাই নয় তো, আপনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন, আপনার খুঁটিনাটি ভালোই জানা রয়েছে। অনেকে কিন্তু এই দাবিও করছেন বা এরকম একটা ইচ্ছা পোষণ করছেন যে ভারতকে বাদ দিয়ে নতুন করে কিছু করা যায় কিনা। না, আমরা মনে করি যে আমাদের মধ্যে যে দূরত্বগুলো তৈরি হয়েছে, কোনো কিছু কাউকে বাদ দিয়ে আসলে কিছু করার দরকার নাই। ভারত তো করতেই চাচ্ছে না, তাহলে কি এটা করবেন? শোনেন, আজকে করতে চাচ্ছে না, কালকে হয়তো বা চাবে। আমি আপনাকে মিউচুয়ালি একটা রেসপেক্টের দৃষ্টি দিচ্ছি, আপনিও আমাকে দেখছেন। এটা ইটস এ ইন্টারন্যাশনাল রিলেশনশিপে পার্মানেন্ট এনিমি বলে কিছু নাই, পার্মানেন্ট ফ্রেন্ড বলে কিছু নাই। আমরা চাই সবাই একসাথে, এই সার্কের একটা প্রয়োজনের কারণেই তো সার্কটা তৈরি হয়েছিল, ঠিক না? এবং অনেক বছর ধরে তো এটা ফাংশনিং করেছে। 2016 সালের পরের থেকে কোনো আর সামিট হচ্ছে না। তো আমরা চাচ্ছি যাতে এইটাকে রিভাইভ হয়। আমার মনে হয় আমরা কেন, ইভেনচুয়ালি ধরেন অন্যান্য ছোট ছোট দেশগুলো তারাও এটা নিয়ে কথা বলবেন, মালদ্বীপ বলবে, শ্রীলঙ্কা বলবে, নেপাল বলবে, এবং আস্তে আস্তে এইটার আওয়াজটা আমার মনে হয় ক্রমশ উচ্চারিত হবে। শুক্রবারে যে সংবাদ সম্মেলন করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জয়সওয়াল, সেখানেও কিন্তু আরেকটি কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়ছে, এরকম একটি প্রশ্ন জবাবে উনি বলেছেন যে ভারত এসব মন্তব্য নজরে রেখেছে। এই ধরনের মন্তব্য ও বাংলাদেশের সঙ্গে কাজকর্মে তার প্রভাব প্রতিক্রিয়াও বিষয়ও আমাদের গোচরে রয়েছে। এ ধরনের মন্তব্য অবশ্যই সহায়ক নয়, এর প্রতিক্রিয়া কি ভেবে দেখা দরকার। মানে সেটা বাংলাদেশের উপর বলটা ঠেলে দিয়েছেন উনি। কিন্তু উনি আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, উনি এই বিষয়ে বাংলাদেশকে দোষী সাব্যস্ত করছেন, কিছুটা হুঁশিয়ারের মতোই, ভেবে দেখা দরকার। কিন্তু প্রশ্ন হলো যে ভারতে আমাদের দেশের বিরুদ্ধে কি করছে, বিশেষ করে যেটা আমরা শুরুতে বলছিলাম, একজন কিলার তাদেরকে সেখানে আশ্রয় দিয়ে রেখেছে। বিষয়টা কেমন হলো না? এই জায়গায় আমার মনে হয় যে তাদের ইন্ডিয়ারই আসলে এই বিষয়টা বোঝা উচিত। আমরা লক্ষ্য করছি যে পতিত আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এখন পর্যন্ত একটি বিষয়ের ব্যাপারে একাট, সেটি হলো ভারত তাদের জন্য কিছু একটা করবে। এখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। এটা তো মানে এই পার্টি যে কতটা ব্যাংক্রাফট, তাদের ব্যাংক্রাফটসির একটা মানে প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখেছি। যে মোদি ইউএসএ সফর করেছে, তখন আমরা টিভিতে দেখেছি, যেটা মনে হচ্ছে যে ওইখানে মোদিকে তারা স্বাগত জানাচ্ছে। এইগুলো তো একটা পার্টির আসলে মানে জনবিচ্যুতি যেটা থাকে, জনবিচ্ছিন্নতার যে একটা প্রকৃষ্ট উদাহরণ। 16টা বছর তারা যে ক্ষমতায় ছিল, পুরোটাই তো আপনি পুরো কিভাবে ছিল দেখেন। তারা গুটি কয়েক দেশে তারা সাপোর্ট পেয়েছে। আর কি করেছে তারা? পুলিশ, সিভিল ব্যুরোক্রেসি, এইদের সিকিউরিটি এজেন্সির সাপোর্ট নিয়ে এনেছে। ওরা জানে যে এই কয়টা লোককে আমি যদি গুম করি, এই কয়টা ডিসিআর এসপিকে দিয়ে যদি আমি ইলেকশন রিগিংটা করি, তাহলে তো আমার আসলে ইয়েও লাগে না, কি জন্য জনগণও লাগে না, আমার কোনো সাপোর্টই লাগে না।
এবং সেটাই হয়েছে। এবং পার্টিটা দেখেন কি জনবিচ্ছিন্ন। আমরা পুরো বলে ফেব্রুয়ারি জুড়ে বলে তারা প্রোগ্রাম দিবে, একটা লোক আসছে ওদের একটা প্রোগ্রামে, আপনি দেখেছেন? আমরা তো কোথাও তো বাধাও দিইনি তেমন না, না। একটা, কি ওরা আছে? এখন ওদের এখন পুরোপুরি হচ্ছে যে ধরেন পুরাটাই অনলাইনে, মনে হচ্ছে এআই দিয়ে ওরা চালিত হচ্ছে। হ্যাঁ, পুরাটাই অনলাইনে। ওইখানে ব্রাসেলস আওয়ামী লীগের এর বলে, সিডনি আওয়ামী লীগের একে একটু ডাকে ওইখানে। এখন কি হচ্ছে যে এটা অনলাইনে হওয়ার কারণটা কি, এত পরিমাণ টাকা চুরি করে নিয়ে গেছে, এই টাকাটা তো এখন ব্যয় করতে হবে, নিয়ে ওরা যে যার মতো এক একটা শহরে আছে, ঠিক আছে? তো এই বিষয়টা এখন কি বলবেন? এটা হচ্ছে যে এই যে তারা এগুলোর এই যে আর একটা দেশ তাকে ক্ষমতায় বসাবে, এটা হচ্ছে ভয়ানক রকমের একটা জনবিচ্ছিন্নতার চরম বলা যায়। মানে এটা একটা তো নিকৃষ্ট টাইপের। এবং কেউ কেউ বলছেন যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন, বা রাজনীতি বিজ্ঞানী, এরকম কেউ কেউ বলছেন যে এই দলটি পরিশুদ্ধ হয়ে না আসা পর্যন্ত আর বোধহয় রাজনীতিতে আসতে পারবে না। আর পরিশুদ্ধটা হইতে হলে তো আপনার তাদের ভুলগুলি স্বীকার করতে হবে, ভুলটা জানতে হয় যে আমি কোথায় ভুল হয়েছে আমার, তারপরে প্রথমে হলো জেনে তারপরে যে আপনি এটা স্বীকার করতে হয়, তারপরে দেখা যায় যে না আমার ভুল ত্রুটি, সেই জন্য ক্ষমা চাইতে হয়। ওদের মধ্যে তো এগুলো নাই, অনুশোচনা নাই, কিচ্ছু নাই ওদের মধ্যে। জাতিসংঘের প্রতিবেদনের পর এই দলটি বা এর নেতাদের, বিশেষ করে শেখ হাসিনা সহ যে অবস্থা দাঁড়িয়েছে, কোনো কিছু তারা অস্বীকার করার সুযোগ নেই, কারণ বিশ্ব দরবারে এটা একদম উপস্থিত হয়েছে। কিন্তু আপনি এরপর আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে এই আওয়ামী লীগের লোকজন কিন্তু এটাকেও তোয়াক্কা করছে না। অদ্ভুত এক ব্যাপার, এদের অনুশোচনার বিন্দু মাত্র কোনো আগ্রহ কিন্তু আমরা লক্ষ্য করছি না। এটা হবে কি, তারা দে আর রুইনিং দেয়ার ফিউচার। আপনি ইন্ডিভিজুয়ালি এমন যেটা হবে যে আপনি একটা চাকরি বাইরে যেটা হয় যে যারা কেউ কোনো ডিকটেটরের সমর্থন করলে পরবর্তীতে তাদের চাকরি পেতেও সমস্যা হয়, যে তুমি তো একটা ডিকটেটর, তুমি ম্যাস মার্ডারারে সাপোর্ট করেছো, হ্যাঁ, তাহলে তোমার তো নৈতিক জ্ঞানটা তো খুবই দুর্বল। আপনি তো একটা বলবেন যে না আমি শেখ হাসিনার কে সাপোর্ট করছি বিকজ উনি একটা ভালো লিডার, আমার ওর হয়ে। তো ভালো লিডার না হয় ধরেন সরকার বলছে সে খারাপ, তো এখন তো ইউএনও বলছে, এখন ইউএনের রিপোর্টের পরেও যদি আপনি তাকে সাপোর্ট করেন, দ্যাট মিনস আপনি ইউ আর সাপোর্টিং এ ম্যাস মার্ডারার। হ্যাঁ, দ্যাট মিনস আপনি তার যে ম্যাস মার্ডারিং করলো, সেই যে এত লোককে খুন করলো, গুম করলো, আপনি দৃশ্যত আপনি সেইগুলোকে আপনি সাপোর্ট করেছেন, ঠিক না? তো এই সাপোর্ট করলে আপনি এগুলোকে আমার মনে হয় কি ডকুমেন্টেড করে রাখা উচিত, যে যারা যারা এই কাজগুলো করছে, যে যে এই লোকগুলো এই ম্যাস মার্ডারারকে সাপোর্ট করেছে, হ্যাঁ, এবং এদের সত্যিকার অর্থে প্রাইভেটলি কেউ কেউ করা উচিত। সরকারি কাজ করবে না, এগুলো দরকারও নাই, কিন্তু প্রাইভেটলি যে কিভাবে একটা ম্যাস মার্ডারের কাজকে কিছু কিছু লোক লেজিটিমাইজ করেছে, সেটা একটা জানা উচিত, বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানা উচিত যে কিভাবে এই কাজগুলো এটা করেছে। যে ভারতে প্রচুর আওয়ামী লীগের লোকজন সেখানে আশ্রয়প্রশ্রয় নিয়ে রয়েছে এবং শেখ হাসিনার ফিরিয়ে নিয়ে আসার বিষয়টা আলোচিত হচ্ছে। এই নিয়ে আমেরিকার যে পত্রিকা ডিপ্লোমেট রয়েছে তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছে যে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ঢাকার দাবিতে সম্মত হলে অন্যান্য দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক চাপে পড়বে। আবার বাংলাদেশের দাবি সরাসরি প্রত্যাখ্যান করলেও তা প্রত্যাশার চেয়ে বেশি বিশৃঙ্খল সৃষ্টি করতে পারে, বিশেষ করে বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনের কারণে। ফলে বাস্তবতা হচ্ছে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ঢাকার অনুরোধে সম্মত হওয়া এবং প্রত্যাখ্যান উভয় পরিস্থিতি ভারতের জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে। এই কারণেই মুখে কুলুপ এঁটেছে দিল্লি। ভারতের জন্য আপাতত হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সবচেয়ে সম্ভাব্য ভালো বিকল্প মনে হচ্ছে ওয়েট অ্যান্ড সি নীতি অনুসরণ করা। ইন্টারন্যাশনালি শেখ হাসিনার ক্যারিয়ার ইজ ওভার, রাইট, ইউএনের রিপোর্টের পরে। এবং তার মতো একটা ম্যাস মার্ডারকে যারাই রাখবে তাদের আপনি ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যা পা ইট ইজ ওভার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা এখন যেটা হচ্ছে, সে যে কোনো দেশের জন্য একটা লায়াবিলিটি, ঠিক আছে, ইয়েতে, এবং সে তো ওইখানে আছে, এবং সে আবার মানুষজনকে খেপিয়েও তুলছে, ঠিক না? এখন এটা আসলে আমাদের বলার কিছু নাই। আমরা যেটা মনে করি যে ইউএনের রিপোর্টের পরে
ইন্টারন্যাশনালি প্রেশারটা আরও বাড়বে। এবং ইন্ডিয়া, আমার মনে হয় যে আমরা তো ওদেরকে এক্সট্রাডিশনের জন্য বলেছি যে তাকে যেন ফেরত, আমার মনে হয় এই চাপটা আরও বাড়বে যে তাকে ফিরিয়ে দেওয়ার। এবং পুরো বাংলাদেশের সমস্ত মানুষ চায় সে ফিরে আসুক, কারণ এমন একটা ম্যাস কিলিং হয়েছে, এগুলো তো ওয়েল ডকুমেন্টেড। আর শুধু তো ম্যাস কিলিংয়ের বিষয় না, তার 15টা বছরে যে অন্যায় অবিচার অত্যাচার করেছে সেগুলো তো মানুষের সামনে এসছে। শুধুমাত্র তো ইউএন বলে নাই, আপনার হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে যে সে গুম খুনে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু ফালতু প্রতিষ্ঠান না, একটা ইন্টারন্যাশনালি সবচাইতে রেসপেক্টেড হিউম্যান রাইটস গ্রুপ। ওরা কারো কথা শুনে না, ওরা ইসরায়েলি গভর্নমেন্টকেও তোয়াক্কা করে না। হ্যাঁ, সব রিপোর্ট প্রকাশ করে দিয়েছে, প্রকাশ করে। তো সেই ওরাও পর্যন্ত বলতেছে, তাহলে আপনি এই লোককে কে রাখবে? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভারতের কিছু কিছু বুদ্ধিজীবী এবং সাংবাদিকও বটে, তারা কিন্তু এই বাংলাদেশের সম্পর্কে যে জাতিসংঘের প্রতিবেদনটি বের হওয়ার পরে কিন্তু তাদের অনেকেরই সুর পাল্টে গেছে, এবং তারা এটাকে অস্বীকার করার তো কোনো উপায় নেই। এবং এই কারণে বলা হচ্ছে, যেটা অনেক সময় বলা হয়, যে সম্ভবত হাসিনা এবং আওয়ামী লীগের শেষ পেরেকটি মেরে দিয়েছে এই জাতিসংঘের প্রতিবেদন। অবশ্যই এটা ছিল। আর কেননা পুরো ইউএনের রিপোর্টটা তো কারো ইনফ্লুয়েন্স তারা না, আমরাও ইনফ্লুয়েন্স করিনি, পৃথিবীর কেউ। ওরা ওদের মতো করে ইনভেস্টিগেট করেছে, ওদের মতোই করে এসে কার কার সাথে কথা হলো ওরা কথা বলেছে, ওরা ইনফরমেশন গ্যাদার করা ওরা পুরোটা করেছে, করে ওদের মতো করে ওরা একটা রিপোর্ট দিয়েছে, খুব ব্রিলিয়ান্ট একটা রিপোর্ট। আমরা এদের রিপোর্টকে আমি মনে করি যে পুরো পৃথিবীর সবাই এখন পড়ছেন, এবং তা একটা দলিল হয়ে গেছে যে শেখ হাসিনা কী ধরনের রুলার ছিলেন, এবং এক ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তার শেষের 6টা সপ্তাহ, জুলাইয়ের 1 থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত 5টা সপ্তাহে কি ভয়াবহ কিলিং করেছেন, সেটা এখন পুরো পৃথিবীর জন্য একটা দলিল হয়ে আছে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে একটি বৈঠক হয়েছে সব রাজনৈতিক দলগুলোর। সামনে রাজনৈতিক দলগুলো আলাদা আপনারা বৈঠক করবেন। প্রশ্ন হলো যে রাজনৈতিক দলগুলো কি করছে। এর প্রশ্নের কারণটা হলো এই কারণে, সেটি হলো আমরা এখন দেখছি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের বাইরে আর কোনো কথাবার্তা বলতে চাচ্ছে না, একদম না। এবং এই সরকার দেরি করতে চাচ্ছে। এই সরকার যে সমালোচনাটা করছে রাজনৈতিক দলগুলো, এর মধ্যে মূল সমালোচনাটাই হলো নির্বাচন প্রসঙ্গে। এখন এই যে বৈঠকটা হলো, এরপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাদের যোগাযোগটা কিভাবে হচ্ছে? এটা আমরা যেটা জানছি সেটা হচ্ছে যে কনসেনসাস কমিশন আবার মার্চ মাসে তাদের সাথে বসবে। আরও তারা তো চাচ্ছিলেন যে তাদের কাছে হার্ড কপিগুলো পাঠিয়ে দেওয়া হোক 6টা রিপোর্টের। আমরা প্রত্যেকটা 6টা রিপোর্টেরই আমরা হার্ড কপি পাঠিয়ে দিয়েছি। তারা এগুলো নিয়ে চুলচারা বিশ্লেষণ করবেন, নিজেদের মধ্যে কথা বলবেন। কথা বলার পরে যেটা হবে যে ওরা অনেক তাদের অবজারভেশন পাঠাবেন। তারপরে তো অনেক কিছু ক্ল্যারিফিকেশন লাগবে, সেই জন্য যেটা দরকার হচ্ছে যে মার্চ মাসে আবার ওদের পলিটিক্যাল পার্টির সাথে কথাবার্তা হবে। প্রফেসর ইউনূস তো কনসেনসাস কমিশনের প্রধান, ওনার নেতৃত্বে এই মিটিংগুলো হবে। তা আমরা আশা করছি যে পলিটিক্যাল পার্টিগুলো বাংলাদেশে কী রিফর্ম দরকার সেগুলোর ব্যাপারে তারা রিয়াল এবং খুব সাবস্টেন্টিভ আমি বলবো যে ইনপুট দিবেন, এবং বাংলাদেশ যাতে একটা এই যেই ধরনের ভয়াবহ একটা অপশাসন তৈরি হয়েছিল সেটা যেন রিপিট না হয়, সেই জায়গাটা ওনারা তৈরি করবেন, ওই রিফর্মের জায়গাটা তৈরি করবেন। এখন পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে যে তারা অনেক সময় তাদের
কনস্টিটিউয়েন্সিকে হ্যাপি করার জন্য অনেক কথা বলেন। যাতে একটা বিভ্রান্ত তৈরি হয় এতে মানুষের মধ্যে। এতে এটা 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 ওরা অনেক সময় কারণ দে হ্যাভ টু, এটা আসলে পলিটিক্যাল পার্টি মাত্রই তো নির্বাচনমুখী। আমি কেন এই একটা জিনিস কিন্তু হ্যাঁ। শফিকুল আলম আমরা বুঝতে পারছি না, সেটি হলো এদেশের সব মানুষের সংস্কার চাচ্ছে, হ্যাঁ। এবং যারা সংস্কারের বিরোধিতা করবে সেই রাজনৈতিক দলের কিন্তু একটু সংকট তৈরি হবে, কারণ সাধারণ মানুষের চাওয়ার বাইরে তারা চলে যাচ্ছে। না, এটা আমি মনে করি না। তারাও তো সংস্কার চান, পলিটিক্যাল পার্টি কি সংস্কার চান না? চান তো। কিন্তু কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে তাদের কনস্টিটিউয়েন্সির কথা শুনতে হয়, ওইটা শুনতে যে তারা আমার মনে হয় যে মিক্স সিগন্যাল দেন, এটা হলো আমার বাট আমার মনে হয় যে সবার মধ্যেই একটা অ্যাপেটাইট আছে যে রিফর্মের, সেই রিফর্মটা হবে। আমি মনে করি না যে এটা নিয়ে খুব টানাপোড়েন হবে এর মধ্যে। ইভেনচুয়ালি উইল হ্যাভ এ মানে ভেরি গুড সেট অফ রিফর্মস। একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে স্বৈরাচারের বিরুদ্ধে যে সব রাজনৈতিক দলগুলো কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, এটা হলো বাস্তবতা, এটা পজিটিভ দিক নিঃসন্দেহে। হ্যাঁ। কিন্তু সংকটটা তৈরি হচ্ছে অন্য জায়গায়, যখন নিজেরাই মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে। না, এটা তো হবেই। আপনার ফিলোসফি, মারামারিটা খারাপ, ভায়োলেন্সটা খারাপ, বাট ওয়ার অফ ওয়ার্ডস তো হয়, হ্যাঁ, কথার যুদ্ধ তো হয়, হতেই পারে। ঠিক না? আপনার কেননা আপনি একটা ফিলোসফি নিচ্ছেন, আপনি ভাবছেন যে বাংলাদেশের জন্য প্রেসিডেন্সিয়াল শাসনটা বেটার, আর আমি ভাবছি যে না, এটা পার্লামেন্ট লেড বাই প্রাইম মিনিস্টার, এটা বেটার। এখন এটা হচ্ছে যে এবং আমার ফিলোসফির সাথে আপনার ফিলোসফির এক ধরনের হবে। আমি বাংলাদেশের হিস্ট্রি আমি একরকমভাবে ইন্টারপ্রেট করছি, আপনি আবার অন্যরকমভাবে ইন্টারপ্রেট করছেন। আমাদের আপনার মধ্যে একটা তো ডিফারেন্স তৈরি হবে। ওইটার জন্যই তো আমি আর আপনি যদি একই থাকতাম তাহলে তো একই পার্টি হতো, একই পাতি হতো। তো এটা কিন্তু অসুবিধা নাই। অসুবিধা যেটা হচ্ছে যে অনেক সময় এটা ভায়োলেন্সে মোড় নেয়, ওইটা খারাপ। কিন্তু আরেকটা সমস্যা সংকট তৈরি হয়েছে, সাধারণ মানুষ যারা এই বিপ্লবের সঙ্গে, এই গণ অভ্যুত্থানের সঙ্গে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বা মানসিকভাবে এক কাট্টা চিন্তা চেতনার দিক থেকে তারা কিন্তু হতাশ হয় এই কারণে, যখন দেখে যে এই ফেসিস্টের বিরোধী শক্তিগুলোর মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে, এবং এই বিভেদের কারণে কিন্তু ফাঁক তালে কেউ ঢোকার চেষ্টা করছে। না, আমরা লক্ষ্য একটা করছি- জায়গায় কিন্তু আমরা আমি বলি একটা জায়গায় সবাই ইউনাইটেড। রাইট, এই গত 6.5 মাসে একটা জায়গায় সবাই ইউনাইটেড, ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে সবাই ইউনাইটেড। যখনই আপনি দেখেন সেই স্বৈরাচার মিনিমাম একটা শব্দ বলেছে, তখন কিন্তু সবাই এক হয়ে জায়গায় গেছে। হয়ে গেছে। সবাই অত্যাচারের ভিকটিম। এমন কেউ নাই যে বলবে যে না আমি ভালো ছিলাম, এরকম তো কেউ নাই। এমন কেউ নাই যে যাকে আসলে জেলে যেতে হয় নাই বা হেনস্থার শিকার হতে হয় নাই বা 10, 15, 20 বা 200-300টা কেস খেতে হয় নাই। সবাই। ফলে যেটা হয়েছে যে স্বৈরাচারের ব্যাপারে এভরিওয়ান ইউনাইটেড, এটা পুরো বাংলাদেশি সোসাইটি ইউনাইটেড। স্থানীয় নির্বাচন নিয়ে একটা বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। আমরা একটা জরিপে দেখেছি যে বাংলাদেশের 66% মানুষ চায় স্থানীয় নির্বাচনটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক, কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে একটি দল, স্থানীয় নির্বাচনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। এবং তাদের বক্তব্যে আমাদের মনে হয়েছে যে তারা এটাকে অনেকটা কেয়ারটেকার সরকারের মতো দেখে, কিন্তু কেয়ারটেকার সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার তো এক নয়। না, অবশ্যই, কেননা আমরা আসছি একটা গণ অভ্যুত্থানের পরের সরকার, ঠিক না? এবং আমাদের মেন ম্যান্ডেটটা হচ্ছে সংস্কার। আর আপনি জানেন সংস্কার কিছু সময় দিতে হয়, সংস্কার 2-3 মাসের বিষয় না, এটা ইট টেকস টাইম। তো সেইটা হচ্ছে আমাদের ম্যান্ডেট। আর স্থানীয় সরকারের বিষয়ে আসলে অনেক রকমের মত আছে। আমরা এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট এখনো কোনো ডিসিশন নেয়নি। ইন্টারিম গভর্নমেন্ট ডিসিশন নিলে আপনারা জানতে পারবেন। আপনার কি মনে হয় এই যে স্থানীয় সরকার নির্বাচনটা, সবাই একটা নেগেটিভ তৈরি হয়েছে, পজিটিভ নেগেটিভ, সেটা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি এই স্থানীয় নির্বাচনটা করা যেত তাহলে বাংলাদেশের অনেকখানি পরিবর্তন সম্ভব ছিল। লোকাল গভর্নমেন্ট ইলেকশন অনেকে বলছেন যে খুব দ্রুত দেওয়া উচিত, এই জন্য যে আমরা যে সার্ভিসগুলো লোকাল গভর্নমেন্টের মাধ্যমে দেই, আপনি দেখবেন যে প্রতিটা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ধরেন শ লোক, লাখ লোক কিন্তু পাচ্ছে, এই জন্য স্টাইপেন্ড পাচ্ছে, সার্ভিসগুলো পাচ্ছে, তাদের কিছু বেসিক সার্ভিসগুলো ডেলিভারি করতেই হয়। এটা ছাড়া বাংলাদেশের যে সোশ্যাল সেফটি নেটের বড় অংশটুকুই তাদের দ্বারা অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ,
এটা হচ্ছে একদল বলছে যে এই জন্য তাড়াতাড়ি দরকার লোকাল গভর্নমেন্ট ইলেকশন, যাতে এই নতুন সেট অফ লিডার এসে তারা এই কাজগুলো এফিশিয়েন্টলি করতে পারেন। আর এক গ্রুপ আছে যারা এটা চান না যে এই ইলেকশনটা এখন হোক। তাদের কথা হচ্ছে যে অনেক বছর তো সত্যিকার অর্থে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হচ্ছে, বাট ওই ইলেকশনগুলো ছিল রিগড, মানে অ্যারেঞ্জ করা। ওরা বলছে যে যদি এখন ভালো রিয়াল অর্থে একটা ভাইব্রেন্ট যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করতে হয়, তাহলে যেটা হবে যে অনেকে আসবে, অনেক ধরনের হবে, এবং এক ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হতে পারে, অনেক খুনাখুনি হতে পারে, হানাহানি হতে পারে। এটা কেউ কেউ বলছেন। এটা বোধহয় যুক্তি না, কারণ জাতীয় নির্বাচনে তো উই ডোন্ট নো, আমরা জানি না এখন কার যুক্তি কি। এর আগে যেটা হয়েছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে তো কিছু খুনাখুনি হয়েছে, এমন যে হয় নাই তা না। নিজেরাই করেছে এটা নিজেরা। হ্যাঁ, এখন দেখা গেলো যে বিএনপির মধ্যে মারামারি হচ্ছে, বিএনপির এই লিডার ওকে মানছে না, ওই লিডার একে মানছে। দায়িত্ব তো সেই দলের। কিন্তু কথা হচ্ছে যে তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ডিক্লাইন করে, তখন ব্লেমটা আবার আমাদের উপরে আসে। তো বাট আমরা এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট সোফার এই বিষয়ে একটা ডিসিশনও নেয়নি। আমাদের মনে লোকাল গভর্নমেন্ট ইলেকশনের পরেও অনেকে কথা বলছেন যে খুব দ্রুত করা দরকার, আবার অনেকে বলছেন যে না, এটা দরকার নাই। আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে, সেটি হলো যে এই সরকার রাজনৈতিক দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকে, নিজে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। না, আমরা তো রাজনৈতিক দলগুলো তো আমাদের অংশীজন, ঠিক না? কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কন্টিনিউয়াসলি তাদের সাথে আমাদের ডায়ালগ। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন পুরনো রাজনৈতিক দলগুলো পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে পারে নাই, তারা দেয়ালের লিখনটা পরেই নাই। তাহলে কি এটা তাদের চয়েসের বিষয়, তারা কি করছে সেটা তো না, সেটা তো আমরা তো ইম্পোজ করতে পারি না। আমরা তো সে কি করবে না করবে আমরা কি ডিকটেট করতে পারি? আপনারা করেন, কোনো কিছু করার দরকার নেই। আমরা বললাম তো, আমরা এগুলো বিষয়ে কোনো ডিকটেটেশন করতে পারি না। আমরা যেটা পারি সেটা হচ্ছে তাদের সাথে আমরা একটা বেটার একটা ডায়ালগ করতে পারি। আমরা দেখলাম যে জুলাই ডিক্লারেশন, জুলাই যে প্রক্লেমেশনটা, সেটা কিন্তু আমরা জানি না কি হয়েছে, কি হচ্ছে না, সেটা নিয়ে স্টুডেন্টরা, পলিটিক্যাল পার্টিরা এরা কাজ করছে। আর কতদিন সেটা ওরাই বলতে পারবে, আমি তো এটা সরকারকে এদের হাতে ছেড়ে দিয়েছে, সরকারের কোনো উদ্যোগ নাই। না, এটা যেহেতু একটা পলিটিক্যাল যারা ইয়েতে মূল প্লেয়ার ছিল, যারা জুলাই আগস্ট আন্দোলনে, তারাই তো এটা ফ্রেমিং করছে, তো তারাই এটা করছে। কিন্তু সরকার তো দায়িত্ব নিয়েছিল, সরকারের হয়েও কিন্তু পরে দায়িত্ব নিয়েছিল। সরকারের দু একজন অ্যাডভাইজার ওইটার সাথে আছেন, তো তারা যেটা হচ্ছে যে সবার সাথে কনসালটেশন হচ্ছে। এত দেরি লাগার কথা? শোনেন, অনেক সময় একটা শব্দ 1 মাস দেরি করায় দেয়। আপনি এই শব্দটা আমি চাই না, আপনি বললেন না এই শব্দ ছাড়া আমি এর মধ্যে নাই। কিন্তু যখন কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা বলেন যে আমরা যা চাই না তা হবে না, এবং তার প্রমাণ হলো এটা, তখন আপনি কি বলবেন? না, এটার জন্য আমি মনে করি যে যাই করা হোক একটা কনসেনসাসের মধ্যে করলে সেটা টেকসই হয়। তো এটার জন্য সময় না হয় একটু গেল, রাজনৈতিক দলগুলো, কিন্তু না সময় যাক, কিন্তু সবাই মিলে একটা কনসেনসাসের মধ্যে যদি করা যায় না, ওটা টিকে। ওটা অনেক একটা জিনিস আমি তাড়াহুড়ে করলাম, দেখা গেলো আমি আর একটা বড় একটা পার্টি করলো, আমি এটার সাথে নাই, তো এটা তো টিকবে না। আমরা চাই যেটা একটা টেকসই একটা জিনিস হোক। শফিকুল আলম, আওয়ামী লীগের বিরুদ্ধে সব রাজনৈতিক দলের কঠোর অবস্থান, এটা একটি পজিটিভ দিক যেটা আমরা আলাপ করছিলাম, কিন্তু অন্য বিষয়গুলোর ব্যাপারে দল আগে দেশ নয় আমরা লক্ষ্য করছি। তাহলে যদি আপনারা কোনো সিদ্ধান্ত না যান, তাহলে কিন্তু সমস্যাটা তৈরি হয়। কারণ এই সরকারকে কিছু সিদ্ধান্ত নিতেই হবে যদি এই অগাস্ট বা জুলাই বিপ্লবকে আমরা সাকসেস করতে চাই বা আকাঙ্ক্ষাকে পূরণ করতে চাই। না, আকাঙ্ক্ষা পূরণের কাজই তো এখানে রাষ্ট্র, ইন্টারিম গভর্নমেন্ট আকাঙ্ক্ষা পূরণের কাজ করছে। এর পার্ট হিসেবেই তো ধরেন আমরা ইকোনমিকে আবার চাঙ্গা করার চেষ্টা করছি, আমরা দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাচ্ছি, কিন্তু নীতিগতভাবে কিন্তু এখনো কোনো কিছু বাস্তবায়ন হয়নি। না, নীতিগতভাবে কি বাস্তবায়ন, প্রচুর জিনিস বাস্তবায়ন হয়েছে, এটা আপনি ভুল বললেন। আমরা সিরিজ অফ রিফর্ম অলরেডি আমরা নিয়েছি। আপনি যেটা বলেন নীতিগতভাবে বাস্তবায়ন হয়নি হচ্ছে কনস্টিটিউশনাল রিফর্ম বা পুলিশের রিফর্ম বা
জুডিশিয়ারি রিফর্ম বা ইলেকশন, বাট ওইটা নিয়ে তো কনসালটেশন এই যে 15 তারিখ থেকে তো শুরু হয়ে গেছে। এটা নিয়ে আমার মনে হয় যে এটা নিয়ে কারো কোনো সমস্যা আপনাদের কিন্তু একটা সুবিধা ছিল যেটা আপনারা এড়িয়ে যাচ্ছেন, সেটি হলো এই সরকার যদি কোনো ডিসিশন নেয়, নিশ্চয়ই এই সরকার ডিসিশন নেবে তার নিজের ইন্টারেস্টের জন্য নয়, দেশ এবং সাধারণ মানুষের ইন্টারেস্টের জন্য। সেখানে কিন্তু পলিটিক্যাল দলগুলো কিছুই করতে পারবে না, তাদের কিছু বিকল্প নেই। কারণ আপনাদের ডিসিশন কোনোভাবেই তো আপনারা কোনো দল নয়, রাজনৈতিক দল নয়, বা আপনাদের ক্ষমতায় দীর্ঘদিন থাকার আকাঙ্ক্ষা নেই, বা ক্ষমতা আবার যাওয়ার আকাঙ্ক্ষা নেই। আমরা এই সুযোগটা রয়েছে, কিন্তু যতগুলো ডিসিশন নেওয়া দরকার সেগুলো তো আমরা নিচ্ছি, ঠিক না? এবং আমাদের যেটা ধারণা যে পলিটিক্যাল পার্টিগুলোও যা করছেন তারা জনগণের স্বার্থের সামনে রেখেই তো করছেন, ঠিক না? যদিও অনেকে বলছেন যে না এটা জনগণের স্বার্থ হলো না, এটা পলিটিক্যাল পার্টির স্বার্থ হলো, কিন্তু ওনারা তো বলছেন যে এটা আমরা জনগণের জন্যই করছি। কাজ দেখলেই বোঝা যায় কে কোন দিকে নিচ্ছে না নিচ্ছে, তাদের কাজ সেটা আমরা এটা তাদের চয়েস। বাট আমরা মনে করি যে তাদের সাথে আমাদের অহরহ কথা হচ্ছে, কন্টিনিউয়াসলি ডায়ালগ হচ্ছে, তাদের ভিউ পয়েন্টগুলো আমরা নিচ্ছি, আমাদের সাথে তারা অনেক কিছুতে ক্ল্যারিফিকেশন নিচ্ছেন। আমরা যা করার চেষ্টা করছি সেইটা যাতে বাংলাদেশের একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট তৈরি করে এবং এই সেটেলমেন্টটা যেন বাংলাদেশের 100-200 বছর ধরে থাকে, এটা হলো আমাদের আশা। কারণ এমন কিছু আমরা তাড়াহুড়ো করে না করি যার ফলে এটা টিকলোই। আরেকটা দাবি উঠছে, যেহেতু একটু তাড়াহুড়ো করা হচ্ছে, এই সরকার কিন্তু বলে দিতে পারে যে আমরা এই সংস্কারগুলি এখনই চাচ্ছি, এটা সংক্ষিপ্ত এটা বলে দিতে পারে না। এখানে আমরা ফ্যাসিলিটেটরের কাজ করছি, আমরা এখানে খুব বেশি কিছু ইম্পোজ করছি না। আমরা পলিটিক্যাল পার্টিগুলোকেই বলছি যে আপনারাই একটা কনসেনসাসে আসেন, আমরা উই আর ওয়ার্কিং অ্যাজ এ ফ্যাসিলিটেটর। আমরা তাকে বলছি যে দিজ আর দ্য থিংস অন টেবল, আপনি ডিসাইড করেন কোনটা নেবেন, আর আপনি যেগুলো নেবেন না সেটাও আমরা জানিয়ে দিব যে আপনারা এগুলো নেননি। তবে এই বিষয়টা রাজনৈতিক দলগুলো একটু বেকাতে ফেলে দিয়েছেন আপনারা, যে ওয়েবসাইটে দিয়ে দিবেন কে কোনটা রাজি হলো না। না, এটা তো জানা উচিত, সবাই ট্রান্সপারেন্সি, রাজনৈতিক দলগুলো একদম মুখ বন্ধ। না, এটা সবার জন্য ট্রান্সপারেন্সি থাকা উচিত। একটা চাপও তৈরি হয়েছে, না আপনারা তো চাপ চান না, কিন্তু চাপ তৈরি হয়েছে অলরেডি। রাজনৈতিক দলগুলো পজিটিভ দিক, রাজনৈতিক যেমন ধরেন একটা পার্টি বলল যে আমি বাইক্যামেরাল মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি চাই না, হ্যাঁ, উনি এটা জানালেন, তো উনি তো ওনার আর্গুমেন্টও বলতে পারেন যে না আমার আর্গুমেন্টে এই যে বাইক্যামেরাল করলে বাংলাদেশে এই সমস্যাটা তৈরি হবে, এটা তো উনি বলতেই পারেন। এটা আমার মনে হয় না যে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে খুব চাপে আছেন, তারা যেটা নেবেন না সেটাও জানিয়ে দেন যে না আমরা এই কারণে নিচ্ছি না, এটা করলে আখেরে খারাপটা হবে, বা এমন কিছু সিচুয়েশন তৈরি হবে যেটা আমরা আসলে ফেস করতে পারবো না, বা বাংলাদেশের জন্য এটা খাটে না, এটা হয়তো বা ওয়েস্টার্ন সোসাইটির জন্য খাটে, এগুলো ওনারা বলতেই পারেন। আমাদের কথা হচ্ছে যে সবাই যাতে কন্ট্রিবিউট করেন, সবাই বলেন যে না আমি এটা নিচ্ছি না, এবং কেন নিচ্ছি না সেটাও জানিয়ে দিলে হয় কি তারা মানুষের জনগণকে বুঝাতে পারবেন যে না এই সিচুয়েশনের কারণে আমরা এটা নেই, সবার জন্য বেটার। কিন্তু স্বাভাবিক নিয়ম লেগে সবাইকে খুশি রেখে ভালো জায়গায় পৌঁছা যায় না, কারণ কিছু না লোক তো ক্ষতিগ্রস্ত হবেই যখন আপনি ভালো সিদ্ধান্ত নেবেন। না, কিছু ক্রুশিয়াল জায়গায় তো ধরেন এমন হতে পারে সবাই যে এক হবে তাও না, বাট ওইখানে আমরা দেখবো যে ওভারওয়েলমিং মেজরিটিটা কোথায়। ওকে, ফাইন। ওভারওয়েলমিং মেজরিটি যদি বলে যে না এটা নিচ্ছি, তখন মনে হয় যে অন্যান্য ছোট ছোট পার্টিগুলোও সেখানে দূরের থেকে তারা অন্তত বলল যে ওকে তোমরা যখন নিয়েছো নো প্রবলেম, নো ইস্যুজ হিয়ার। শফিকুল আলম, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।